ক্লাস 11-এর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ঠিক আগের মুহূর্তে ইতিহাস বিষয়ে একটি পূর্ণাঙ্গ সাজেশন। ইতিহাস পরীক্ষাতে ছোট বড় কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পাবে, সেই সম্পূর্ণটা শেয়ার করব। আজকের এই একটা ভিডিও থেকে তোমরা সম্পূর্ণ সাজেশন পেয়ে যাবে। 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, 4 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে, পাশাপাশি ইতিহাস বিষয়ে 8 মার্কের প্রশ্ন আসবে, তো 8 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পাবে। এই নয় যে অনেক অনেক প্রশ্ন বলে দেবো আজকের এই ভিডিওতে, মাত্র গুটি কয়েক কিছু সাজেস্টিভ প্রশ্ন বলে দেবো, যে প্রশ্নগুলো তোমার পড়া থাকলে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতে তোমরা কিন্তু সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। চলো আমরা প্রথম থেকে সম্পূর্ণ সাজেশনটি দেখে নিই। তার আগে ছোট্ট করে বলে রাখি, ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র শেয়ার করেছি। সেখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ভীষণ সাজেস্টিভ। সেই প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে। অবশ্যই সেই প্রশ্নপত্র থেকে তোমরা জানতে পারবে যে তোমাদের কোন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, বা প্রশ্নপত্রে কোন দাগে ঠিক কত মানের প্রশ্ন আসবে, সেই সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই তোমরা কিন্তু সেই ইতিহাস প্রশ্নপত্রের যে ভিডিও শেয়ার করেছি সেই ভিডিওটি দেখে নেবে। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখার চেষ্টা করব। এছাড়াও তোমরা চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারো। চলো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সাজেশনটি দেখে নিই। আমরা পরপর অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো বলে দেব, কোন প্রশ্ন কোন মানের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তো শুরু করা যাক চতুর্থ অধ্যায় থেকে, যেখান থেকে তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু। রাষ্ট্রের প্রকৃতি এবং এর উপাদান, এই অধ্যায় থেকে পরীক্ষাতে 3 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, পাশাপাশি 8 মার্কের বড় প্রশ্নের একটি উত্তর লিখতে হবে। এই একটা অধ্যায় থেকে রয়েছে 15টা নম্বর। তো খুব সহজে 15 নম্বর তোমরা পেয়ে যাবে যদি এই প্রশ্নগুলো তোমাদের পড়া থাকে। প্রথমে আমরা দেখে নেব 8 নম্বরের জন্য কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে। প্রথম প্রশ্ন, কৌটিল্য অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বারনির ফতেয়া ই জাহানদারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, জন লক ও রুশোর রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, চীনের ম্যান্ডারিনদের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। এই 4টি প্রশ্ন পড়া থাকলে পরীক্ষাতে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো আশা করবো একটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে 8 নম্বরের বড় প্রশ্নের জন্য। এই 4টি প্রশ্নই তোমরা পড়ো। অনেক প্রশ্ন রয়েছে, তবে শুধুমাত্র সাজেস্টিভ প্রশ্নগুলো তোমাদেরকে সাজেস্ট করছি, তাই এই 4টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তোমরা পড়বে। এরপর আমরা দেখে নেব প্রশ্নের মান 3 অথবা 4। পরীক্ষাতে 3 মার্কের প্রশ্ন আসবে এবং 4 মার্কেরও প্রশ্ন আসবে। তো আলাদা না করে আমরা 3 ও 4 মার্কের প্রশ্নগুলো পরপর বলে দিচ্ছি। এই প্রতিটা প্রশ্ন 3 মার্কের জন্য গুরুত্বপূর্ণ ও 4 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। একসাথে তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, টিকা লেখো ইক্তা ব্যবস্থা, হবসের রাষ্ট্রদর্শন, জায়গিরদারি ব্যবস্থা। এরপর 3 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্রে কৌটিল্য বর্ণিত সপ্তাঙ্গ তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, মনসবদারি প্রথা প্রবর্তনে কারণগুলি কী ছিল? এর ত্রুটিগুলি লেখো। এরপর 5 নম্বর প্রশ্ন, দাগ ও হুলিয়া কি? 6 নম্বর প্রশ্ন, ওয়াতন জায়গির বলতে কি বোঝো? এরপর 7 নম্বর প্রশ্ন, মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, উলেমা ও জিম্মি কাদের বলা হয়? 9 নম্বর প্রশ্ন, পার্সিক স্যাট্রাপ ব্যবস্থার সংক্ষিপ্ত আলোচনা করো। এই 9টি প্রশ্ন পড়া থাকলেই 4 ও 3 মার্কের জন্য যে প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষাতে তোমরা হুবহু কমন পাবে। একদম হাতে গোনা কয়েকটি করে প্রশ্ন বলে দিচ্ছি। চতুর্থ অধ্যায় থেকে যে 15টি নম্বর রয়েছে খুব সহজে তোমরা পেতে পারবে যদি এই যে প্রশ্নগুলো বলা হলো, 8 মার্কের জন্য যে প্রশ্ন বলা হলো, মাত্র 4টি প্রশ্ন খুব ভালো করে পড়বে এই অধ্যায় থেকে, এবং 3 ও 4 মার্কের জন্য এই 8-9টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব পঞ্চম অধ্যায়, পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য। এই অধ্যায় থেকে পরীক্ষাতে 3 নম্বরের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 6 নম্বর রয়েছে, এবং 4 নম্বরের একটি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 নম্বর রয়েছে। তো 6 4 10 নম্বর এই অধ্যায় থেকে রয়েছে। সো 3 ও 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে, আমরা একসাথে প্রশ্নগুলো বলে দিচ্ছি, তার কারণ প্রতিটা প্রশ্ন 3 মার্কেরও গুরুত্বপূর্ণ, 4 মার্কেরও গুরুত্বপূর্ণ রয়েছে।
তো পরপর প্রশ্নগুলো দেখে নাও। এই প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। প্রথম প্রশ্ন, ক্রুসেড কি, এর ফলাফল আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, রেনেসাঁস বা নবজাগরণের বৈশিষ্ট্যগুলি কী ছিল। এরপর 3 নম্বর প্রশ্ন, কনস্ট্যান্টিনোপলের পতনের কারণ আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, ইটালির রেনেসাঁস বা নবজাগরণের কারণ আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এটাও একটু দেখে রাখবে রেনেসাঁসের জন্য ভৌগোলিক অবস্থানের কী প্রভাব রয়েছে। এরপর 5 নম্বর প্রশ্ন দেখে নাও, লিওনার্দো দা ভিঞ্চির শিল্পকর্ম সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে গ্যালিলির কী ভূমিকা ছিল। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। ভীষণ সাজেস্টিভ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 8 নম্বর প্রশ্ন, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র শেয়ার করেছি ইতিহাস বিষয়ে। যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে নেবে। সেখানে বলা প্রতিটা প্রশ্ন, সেই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ সাজেস্টিভ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই সেই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো জানার জন্য অবশ্যই তোমাদেরকে ভিডিওটি দেখতে হবে। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। এরপর 8 নম্বর প্রশ্ন, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ভক্তিবাদ ও সুফিবাদ আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, মার্টিন লুথারের 95 থিসিস বলতে কী বোঝো। 11 নম্বর প্রশ্ন, ভক্তিবাদী আন্দোলনে শ্রী চৈতন্য মহাপ্রভু, কবির ও গুরু নানকের ভূমিকা লেখো। এরপর এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন, কনফুসীয় মতাদর্শ তথা দর্শনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই 12টি প্রশ্ন যদি তোমার পড়া থাকে তাহলে পঞ্চম অধ্যায় থেকে তোমাদের পরীক্ষাতে 3 ও 4 মার্কের যে প্রশ্ন আসবে তোমরা হুবহু কমন পাবে। 3 মার্কের 2টি প্রশ্ন এবং 4 মার্কের 1টি প্রশ্ন। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে অধ্যায় রয়েছে, ষষ্ঠ অধ্যায়, দিগন্তের প্রসার। এখান থেকে 3 মার্কের 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 নম্বরের 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 8 নম্বরের বড় প্রশ্নের একটি উত্তর লিখতে হবে। সো এর জন্য আমরা এই অধ্যায় থেকে 4, 3 ও 8 মার্কের প্রশ্নগুলো দেখে নেব। প্রথমে আমরা 8 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলি দেখে নেওয়া যাক। এটাই শেষ অধ্যায়, তো প্রশ্নগুলো খুবই যত্ন সহকারে তোমরা পড়বে। প্রথমে আমরা 8 মার্কের যে প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, ভৌগোলিক আবিষ্কারের কারণগুলি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে কৃষিক্ষেত্রে কী কী পরিবর্তন ঘটে। দ্বিতীয় প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে সামরিক ক্ষেত্রে কী কী পরিবর্তন আসে। এই 3টি প্রশ্ন পড়া থাকলে তোমরা পরীক্ষাতে 8 মার্কের প্রশ্ন কমন পাবে। মাত্র 3টি প্রশ্ন, খুব ভালো করে পড়ো। এরপর রয়েছে 3 ও 4 মার্কের প্রশ্ন। যে 3 ও 4 মার্কের প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দেখে নাও। আমরা যেমনভাবে শেয়ার করছি যে 3 ও 4 মার্কের প্রশ্নের জন্য আলাদা করছি না, একসাথে প্রশ্নগুলো শেয়ার করছি। প্রথম প্রশ্ন, ডাইনি বিদ্যার সামাজিক প্রভাব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, জ্যোতিষবিদ্যা চর্চার ক্ষেত্রে কেপলারের ভূমিকা লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, ভৌগোলিক অভিযানের ক্ষেত্রে কলম্বাসের ভূমিকা আলোচনা করো। ভীষণ সাজেস্টিভ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ইউরোপে প্রযুক্তিগত উন্নতির 2টি কারণ উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, চীনে মুদ্রণ শিল্পে বিপ্লব কিভাবে এসেছিল। এরপর 6 নম্বর প্রশ্ন, কৃষি বিপ্লবের 2টি সুফল লেখো। 7 নম্বর প্রশ্ন, ভাস্কর দা গামা কিভাবে ভারতে আসেন। 8 নম্বর প্রশ্ন, জাপানে মুদ্রণ শিল্পের প্রভাব লেখো। পরের প্রশ্ন, ডাইনি বিদ্যার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এর সামাজিক প্রভাবগুলি লেখো। এই প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর 10 নম্বর প্রশ্ন, জ্যোতিষ থেকে জ্যোতিষবিদ্যার উদ্ভব কিভাবে ঘটে। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর বেশ কয়েকটি টিকা রয়েছে, যে টিকা লেখাগুলি তোমরা খুব ভালো করে দেখে রাখবে এই অধ্যায় থেকে। মুদ্রণ বিপ্লব কী, হোয়াইট ম্যাজিক বা ব্ল্যাক ম্যাজিক কী, রোমে ডাইনি বিদ্যার বিকাশ, ইউরোপে আধুনিক জ্যোতিষ বিজ্ঞান, এই বিষয়গুলোর ওপর টিকা তোমরা দেখে রাখবে। এরপর 12 নম্বর প্রশ্ন, কোপারনিকাসের বিপ্লব কী। 13 নম্বর প্রশ্ন, কিভাবে আধুনিক রসায়ন চর্চার সূচনা হয়। পরের প্রশ্ন, অপরসায়ন চর্চা কিভাবে গ্রিস থেকে ইউরোপে সর্বত্র ছড়িয়ে পড়ে। এরপর 15 নম্বর প্রশ্ন, চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে রসায়ন শাস্ত্রের প্রয়োগ সম্পর্কে সংক্ষেপে লেখো। এরপর 16 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন,
ইউরোপে ভ্রান্ত জ্যোতিষবিজ্ঞান চর্চা সম্পর্কে সংক্ষেপে লেখো। এই যে প্রশ্নগুলি বলা হলো, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ সাজেস্টিভ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। সো এই ছিল ইতিহাস বিষয়ে একটি পূর্ণাঙ্গ সাজেশন। দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাতে যে 3 মার্কের প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, যে 4 মার্কের প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, পাশাপাশি যে 8 মার্কের বড় প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, সবই শেয়ার করলাম। এই সাজেশন ভিডিওতে যে সাজেস্টিভ প্রশ্ন বলা হলো, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ো। মাত্র কয়েকটি প্রশ্ন শেয়ার করেছি যেগুলো তোমাদের পক্ষে পড়া সম্ভব হবে। সো প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে, আশা করব তোমাদের পরীক্ষাতে হুবহু তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।